লজ্জা লাগে না, চাপা চলে গেছে রাখা। আরে ভাই রাখা। আচ্ছা, আজকে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 4 এর কিছু ম্যাথ দেখব। মেনলি ইকুইলিব্রিয়াম অ্যান্ড পিএইচ পিওইচ এগুলোর উপর ম্যাথ দেখবো। আমরা স্টার্ট করি তাহলে। আচ্ছা, সো ম্যাথগুলো আমি কোশ্চেনগুলো তুলবো, তো একটা একটা করে আমার সাথে সাথে তুলবা। আচ্ছা, সো স্টার্ট করি। আমাদের আজকে হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 4, কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 4, এটার ম্যাথ সলভ করবো আজকে মেনলি। আমাদের এই কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 4 এর মেনলি আর একটা টপিক বাকি, সেটা হচ্ছে আমাদের এক একটা রিয়াকশন রিলেটেড যে এনার্জি, হিট ইটসেট্রা নিয়ে যে ক্যালকুলেশনগুলো আছে সেটা একটু পরে করব। আগে আমরা আগের সেকশনগুলো। ওকে, সো ফার্স্ট যে ম্যাথ 1 কোশ্চেন হচ্ছে ফর a reaction of সবাই একটু কোশ্চেনগুলোর সাথে সাথে তুলো। ফর এ রিয়াকশন স্লোপ of ln Kp versus 1/t graph is 21645.02 Kelvin. Determine the value of del H for the reaction. Determine the value of del H for the reaction. কারো কোনো ধরনের প্রবলেম হলে বলবা। আচ্ছা, সো বলছে for a reaction slope of ln Kp versus 1/t graph is 21645.02 Kelvin. Determine the value of del H for the reaction. আচ্ছা, এখন আমরা ভ্যান হফ ইকুয়েশন থেকে জানি, ভ্যান হফ ইকুয়েশন সেখানে শিখছি যে ln Kp equals minus del H by R into 1/t plus some constant and so এইটা যদি একটা গ্রাফ হয় এরকম, যেখানে ln Kp হচ্ছে y and 1/t হচ্ছে x, তখন দেখো del H by R এটা হচ্ছে কি আমাদের স্লোপ। কজ আমরা যদি এটাকে কম্পেয়ার করি, এটা হচ্ছে y, এটা m, এটা x, এটা কি c। সো আমাদেরকে এই del H by R এর ভ্যালুটা বলে দেওয়া আছে। given del H minus del H over R equals 21645.02 Kelvin। এই যে এটা স্লোপটা দেওয়া আছে, এখান থেকে আমাদেরকে del H বের করতে হবে। সো del H equals minus R into 21645.02 and এইটা যদি আমরা মাল্টিপ্লাই করি, আমাদেরকে এখানে del H বের করতে হবে। আমরা R এর ভ্যালুটা 8.314
এত জুল পার মোল পার কেলভিন বসাইলেই হবে। তাহলে আমরা ডেল এইচ এর ভ্যালু পাবো -179.999 কিলো জুল পার মোল। বুঝতে পারছো? তো এইভাবে আমরা ডেল এইচ বের করলাম। দেন সেকেন্ড ম্যাথটা সবাই দেখো, দেন আমরা সেকেন্ড ম্যাথে যাব। দেন আমাদের সেকেন্ড যে ম্যাথ সেটা কোশ্চেনটা আমি তুলি, দেখো। সেকেন্ড ম্যাথটা হচ্ছে ম্যাথ 2। এটাই বলছে PCl5 গ্যাসাস, এটা থেকে এটা রিভার্সিবল রিঅ্যাকশন দিয়ে PCl3 প্লাস ক্লোরিন গ্যাস প্রডিউস হচ্ছে। Given del H of this reaction is 90 kilojoule per mole and আরো একটা জিনিস given, সেটা হচ্ছে the equilibrium constant for the reaction at 0 degree centigrade is 0.00564 atm. So আমাকে বলছে what is the value of Kp for the reaction at 27 degree centigrade. আচ্ছা, এই কোশ্চেনটা কি বোঝাইছে বলি। এখানে বলছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ফর দ্য রিঅ্যাকশন এট 0 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ 0.00564। সো এই কেপি এর ভ্যালুটা 27 ডিগ্রি সেন্টিগ্রেডে কত হবে? আমরা জানি কেপি অ্যান্ড কেসি অনলি টেম্পারেচার চেঞ্জ হলেই চেঞ্জ হয়, আদারওয়াইজ কখনোই এটা চেঞ্জ হয় না। সো এখানে বুঝতে পারছি কেপির ভ্যালুটা চেঞ্জ হবে, অ্যান্ড এটার জন্যই আমরা ফর্মুলা শিখছি ভ্যান টফস ইকুয়েশন থেকে আমরা টেম্পারেচারের সাথে সাথে কেপির যে চেঞ্জ সেটা বের করতে পারি। সেটা হচ্ছে ln কেপি equals minus del H over R into 1/t plus some constant. আচ্ছা, সাপোজ আমাদের T1 টেম্পারেচারে কেপির ভ্যালু হচ্ছে KP1, সো T2 টেম্পারেচার এটা কত হবে? ln KP2 equals minus del H over R into 1/T2 plus constant. নাও এটা যদি আমার ইকুয়েশন 1 হয় অ্যান্ড এটা যদি ইকুয়েশন 2 হয়, যদি 1 থেকে 2 সাবট্রাক্ট করি তাহলে দেখো ln KP1 divided by KP2 equals আসবে minus del H over R 1/T1 minus 1/T2, রাইট? এখন এখান থেকে আমার টার্গেট হচ্ছে KP2 এর ভ্যালু বের করা। আমাদেরকে T1 বলে দিচ্ছে, T2 বলে দিচ্ছে। সো ln KP হচ্ছে 0.00564, এটা হচ্ছে KP1 এর ভ্যালু, KP2 এর ভ্যালু আমরা জানি না, ইকুয়ালস মাইনাস del H এর ভ্যালু 90 কিলো জুল পার মোল। আমরা এটাকে তোমার জুল পার মোলে নিব, আমরা সব কিছু এসআই রাখতেছি। 90,000 হবে, 90 কিলো জুল যেহেতু 90 × 10 কিউব ডিভাইডেড বাই আর হচ্ছে 8.314। আচ্ছা, এইখানে এটাকে এটিএম ইউনিটে রাখছি কারণ আমরা KP2 কেও এটিএম ইউনিটে পাবো। এটা অ্যাকচুয়ালি কোনো ইউনিট নাই, দুইটা ইউনিট ক্যান্সেল আউট হয়ে যাবে। সো এটা তুমি এসআইতে নিতেও পারো, নাও নিতে পারো। ইন্টু 1/T1 হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড হুইচ ইজ 273 কেলভিন মাইনাস
27 ডিগ্রি সেন্টিগ্রেড মিনস 300 কেলভিন, সো 1/300। সো এটা হচ্ছে আমার ইকুয়েশন, অ্যান্ড এখান থেকে আমি যদি সলভ করি তাহলে KP2 এর ভ্যালু আসবে 0.199 ATM। সো আই হোপ বুঝতে পারছো কীভাবে বের করলাম। আমরা জানি যে KP এর সাথে সাথে চেঞ্জ হয়, আর সেই ইকুয়েশনটাই হচ্ছে ভ্যান টফ ইকুয়েশন। সেটা ইউজ করে আমরা একটা হায়ার টেম্পারেচারে KP এর নিউ ভ্যালু বের করতে পারছি। ওকে, দেন আমরা পরে আর একটা ম্যাথে যাই। ওকে, ম্যাথ 3। ম্যাথ 3-তে বলছে at temperature 500 Kelvin and pressure 2 atm, the reaction nitrogen gases plus 3 hydrogen gases equals 2 ammonia has Kp equals 3.55 into 10 to the power minus 2 atm inverse 2. Find the value of Kp at at temperature 500 Kelvin and pressure 10 atm of equation 2/3 NH3 gases to hydrogen gases plus 1/3 nitrogen gases. এই ম্যাথটা একটু আলাদা। এখানে বলছে at temperature 500 Kelvin and pressure 2 atm, the reaction N2 plus 3H2 to 2NH3 has Kp 3.55 into 10 to the power minus 2. Find the value of Kp at 500 Kelvin temperature. That means temperature টা unchanged but pressure টা increased হয়েছে। বাট আমরা বলছিলাম যে Kp and Kc অনলি টেম্পারেচারের সাথে সাথে চেঞ্জ হয়, এটার উপর প্রেশারের কোনো ইফেক্ট নাই। ওকে, সো Kp and Kc only change due to temperature. টেম্পারেচার চেঞ্জ হলেই শুধু Kp আর Kc চেঞ্জ হয়, প্রেশার চেঞ্জ হলে Kp আর Kc চেঞ্জ হয় না। সো Kp এর ভ্যালুটা 10 atm এও সেম থাকতো, বাট এখানে Kp এর ভ্যালুটা চেঞ্জ হবে। এই ইকুয়েশনটাতে দেখো একটু চেঞ্জ আসছে। আমাদের মেইন ইকুয়েশনটা ছিল নাইট্রোজেন প্লাস 3H2 ইকুয়ালস টু NH3, বাট এই ইকুয়েশনটায় আমরা দেখো সাইড চেঞ্জ করছি ফার্স্ট অফ অল, অ্যান্ড মানে অ্যামোনিয়া এই সাইডে ছিল, এটাকে এই পাশে নিয়ে আসছি, অ্যান্ড হাইড্রোজেন আর নাইট্রোজেনকে এই সাইডে নিয়ে গেছি, অ্যান্ড আমাদের এখানে কোএফিসিয়েন্টটা চেঞ্জ হয়েছে। আমাদের অ্যামোনিয়ার কোএফিসিয়েন্ট আগে ছিল 2, এখন হয়েছে 2/3। দ্যাট মিনস আমরা বোথ সাইড একটা কোএফিসিয়েন্টকে মাল্টিপ্লাই করছি। এখন এই কেসের রুল হচ্ছে যে Kp প্রাইম, তোমার ধরো একটা এক্সাম্পল দিয়ে এটা বোঝানো ইজি। সাপোজ তোমার কাছে একটা ইকুয়েশন আছে a প্লাস বি, সেটা থেকে ধরো প্রডিউস হচ্ছে সি আর ডি। তুমি যদি এই ইকুয়েশনে কেপি পাও কেপি, তখন তুমি যদি এই ইকুয়েশনটাকে ইনভার্স করে লেখো সি প্লাস ডি অ্যান্ড এ প্লাস, এটা থেকে প্রডিউস হচ্ছে এ প্লাস বি, তখন নিউ কেপির ভ্যালু হবে ফার্স্ট কেপির ইনভার্স। এটা কোয়াইট লজিক্যাল, কারণ যেহেতু সাইড চেঞ্জ হচ্ছে, এখন আগের রিঅ্যাক্টেন্টগুলো এখন প্রোডাক্ট, অ্যান্ড আগের প্রোডাক্টটা এখন রিঅ্যাক্টেন্ট, সো পুরো জিনিসটা ইনভার্স হয়ে যাবে। সো নিউ কেপি প্রাইম হবে আমার 1/kp।
ওকে, আচ্ছা। অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের কাছে যদি একটা রিয়াকশন ইকুয়েশন থাকে এরকম a প্লাস বি থেকে সাপোজ সি প্রডিউস হচ্ছে, অ্যান্ড তুমি যদি এখানে কোফিশিয়েন্টটাকে চেঞ্জ করে ফেলো, দ্যাট ইজ বোথ সাইডে সাপোজ তুমি এম দিয়ে মাল্টিপ্লাই করলা, তখন সাপোজ এই রিয়াকশনটার জন্য কেপি ছিল কেপি, নিউ রিয়াকশনটার জন্য তোমার কেপিটা চেঞ্জ হয়ে যাবে, সেটা হবে আগের কেপি, আমাদের আগের কেপি টু দি পাওয়ার এম। ওকে, দ্যাট মিনস আমরা এখানে তোমার যখনই একটা রিয়াকশনে বোথ সাইডে কোনো কিছু দিয়ে মাল্টিপ্লাই করব, নিউ কেপিটা হবে আগের কেপি টু দি পাওয়ার এম। ওকে, সো এখন আমরা আমাদের মেইন প্রবলেমে যাই। এইটা দেখো, এইখানে মেইন যে ইকুয়েশন ছিল, ইকুয়েশনটা ছিল নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন ফর্মস 2NH3। দেখো, ফার্স্ট অফ অল আমরা এটাকে ইনভার্স করছি, সো আমাদের নতুন কেপি প্রাইম হবে 1/kp, অ্যান্ড ইনভার্স করার পর আমরা আবার সেটার সাথে 1/3 মাল্টিপ্লাই করছি বোথ সাইডে, সো এটা হবে 1/kb হোল টু দি পাওয়ার 1/3, দ্যাট ইজ cubic root of 1/kp. Okay, and cubic root of 1/kp, kp হচ্ছে 3.55 into 10 to the power minus 2, so এটা বসালে আমরা পাবো cubic root of 1/0.55 into 10 to the power minus 2, এটা আসবে 3.043। অ্যান্ড ইউনিটটা কিভাবে বের করবা? দেখো, কেপি এর ইউনিট ছিল atm টু দি পাওয়ার মাইনাস 2, সো এইটাকে ফার্স্ট অফ অল তুমি ইনভার্স করে দেন টু দি পাওয়ার, সো ইনভার্স করলে atm স্কোয়ার অ্যান্ড টু দি পাওয়ার করতেছে হচ্ছে 1/3, সো atm টু দি পাওয়ার 2/3, সো এইটাই তোমার অ্যান্সার। ওকে, কারো কোনো প্রবলেম আছে এটা বুঝতে পারছো এই পর্যন্ত? ওকে, সো আমরা এর পরের ম্যাথটায় যাই। পরের ম্যাথটায় দেখো কি বলছে। পরের ম্যাথ 4, এটা হচ্ছে কেপি ইকুয়ালস কেসি আরটি টু দি পাওয়ার ডেল এন, এই রিলেটেড ম্যাথ, এই ফর্মুলা রিলেটেড ম্যাথ। সো এখানে ফার্স্ট এই কোশ্চেনটা বলছে ইন এ রিভার্সিবল রিয়াকশন, in a reversible reaction, if del n equals half, then at what temperature in Celsius scale will the value of Kp be 8 times the value of Kc? Given R equals 0.0821 liter atm per mole per Kelvin. Acha. So in a reversible reaction, if del n equals half, then at what temperature in Celsius scale will the value of Kp be 8 times the value of Kc? That means Kp and Kc এর মধ্যে একটা রিলেশন বলে দিয়েছে যে Kp will be 8 times of Kc, and Kp আর Kc এর মধ্যে রিলেশন শুধু এই ফর্মুলাতেই আছে, Kp equals Kc RT to the power del n। সো আমরা যদি ওইটা ইউজ করি, Kp equals Kc RT to the power del n, আমাদের কাছে এখানে t এর ভ্যালুটা জানতে চাচ্ছে,
and Kp will be 8 times of Kc, so এটা দিয়ে এটা কাটলে এখানে থাকবে 8, so 8 equals, and R হচ্ছে 0.0821, del and T হচ্ছে আমরা বের করব, del n হচ্ছে half, so এটা যদি আমরা সলভ করি আমরা টেম্পারেচারের ভ্যালু পাবো 779.537 কেলভিন, and এখান থেকে আমরা টেম্পারেচার পাবো 506.537 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, সো এটাই आंसर। এটা খুব সিম্পল একটা ম্যাথ, অবজেক্টিভে আসার মতো। আচ্ছা, এরপর আমরা দেখো, এরপরে আমরা ম্যাথ 5 এ যাব। আচ্ছা, আমাদের ম্যাথ 5 এ বলছে for the reaction 2NO gases plus chlorine gases, this produces 2NOCl gas. The value of Kp is 1.9 into 10 cube atm inverse at 25 degree centigrade. What is the value of Kc? What is the value of Kc at that same temperature? At that same temperature. ওকে, সো এখানে আমাদেরকে দেখো কেপি বলে দিছে এন্ড এটার ইকুয়েশন দিয়ে দিছে, বলছে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে কেপি এত, কেসি কত হবে। সো কেপি দেওয়া থাকলে কেসি বের করার ফর্মুলা কোনটা? কেপি ইকুয়ালস কেসি আরটি টু দি পাওয়ার ডেল এন। এখন ডেল এন কত? ডেল এন হচ্ছে তোমার মোল নাম্বার অফ প্রোডাক্ট মাইনাস মোল নাম্বার অফ রিঅ্যাক্ট্যান্ট। এখানে মোল নাম্বার অফ প্রোডাক্ট হচ্ছে 2 মাইনাস টোটাল মোল নাম্বার অফ রিঅ্যাক্ট্যান্ট হচ্ছে 2 প্লাস 1, সো 3, সো 2 মাইনাস 3 হচ্ছে মাইনাস 1। সো এইটা হচ্ছে আমার ডেল এন এর ভ্যালু। সো আমরা যদি ফর্মুলাতে বসাই, কেপি ইকুয়ালস কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার ডেল এন, এখান থেকে আমাদের কেপি এর ভ্যালু বলে দেওয়া আছে, সেটা হচ্ছে 1.9 ইন্টু 10 কিউব পার অ্যাটম ইউনিটে। সো আমাদের আরটাকে লিটার টিএম ইউনিটে ইউজ করতে হবে। কেসি আমরা বের করব, আর হচ্ছে 0.0821, বিকজ এইটা এটিএম ইউনিটে ছিল। এটা যদি আমাদেরকে প্যাসকেল ইউনিটে বলতো পার এটিএম, পার প্যাসকেল ইউনিটে বললে আমরা এখানে এসআই ইউনিট 8.314 ইউজ করতাম। ইন্টু টি হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে, দ্যাট মিনস 298 কেলভিন, অ্যান্ড ডেল এন আমরা একটু আগে বের করছি -1। সো এখান থেকে আমরা যদি কেসি এর ভ্যালু বের করি, কেসি এর ভ্যালু আসবে 4.6 ইন্টু 10 টু দি পাওয়ার 4 এত পার মোল, লিটার পার মোল। সো এটাই আনসার। এরপরে নেক্সট ম্যাথ, নেক্সট ম্যাথ হচ্ছে আমরা ডিগ্রি অফ ডিসোসিয়েশন রিলেটেড ম্যাথগুলো এখন স্টার্ট করব। এগুলো বেশি ইম্পর্টেন্ট। প্রবলেমস রিলেটেড টু দ্য ডিগ্রি অফ ডিসোসিয়েশন এখন এই ম্যাথগুলোতে ফার্স্ট যে ম্যাথটা দেখব, ম্যাথ 6 এ বলছে দেখো PCl5 dissociates
PCl5 dissociates by 80% at 25 degrees centigrade temperature and 1 atm pressure to form PCl3 chlorine. Determine the partial pressure of PCl3 and chlorine and the values of Kp and Kc PCl5 dissociates by 80% at 25 degrees centigrade temperature and 1 atm pressure to form PCl3 and chlorine. So আমরা রিঅ্যাকশনটা যদি দেখি, দেখো PCl5 এটা ডিসোসিয়েশন, এটা একটা গ্যাস, এটা ডিসোসিয়েশন at 25 degree centigrade and 1 atm pressure, and এটা থেকে প্রডিউস হয় PCl3 plus chlorine. Okay, PCl3 and হচ্ছে chlorine. এখন এখানে আমাদেরকে বের করতে বলছে কি, দেখো partial pressure of PCl3 and chlorine and the values of Kp and Kc. আচ্ছা, এখানে একটা ইনফরমেশন দেওয়া, সেটা হচ্ছে PCl5 dissociates by 80%. দ্যাট মিনস আমরা যদি একটা ইনিশিয়াল অ্যান্ড ইকুইলিব্রিয়াম স্টেটের একটা ইনফরমেশন লিখি, সেটা হবে ইনিশিয়ালি এটা যদি ধরো তোমার সি, এগুলো মোল ইউনিটে দিচ্ছি, ইনিশিয়ালি এটা যদি সি মোল থাকে অ্যান্ড এটা 0 and 0, তাহলে at equilibrium this will be C minus, we know, alpha. যদি dissociation constant or dissociation rate constant alpha হয়, সেটা or degree of dissociation alpha হয়, তখন আমরা C থেকে alpha minus করব, cause per 1 মোলে, আচ্ছা সরি, C minus C alpha হবে এটা, আচ্ছা হ্যাঁ সরি, C মাইনাস আলফাই হবে, কারণ আমরা জানি পার 1 মোলের জন্য মানে ইকুয়েশনে যত মোল থাকবে সেইটার সাথে আলফা মাল্টিপ্লাই করে মাইনাস করতে হয়, সো C মাইনাস আলফা, অ্যান্ড এইটা হবে কতটুকু আলফা, এটাও কতটুকু হবে আলফা। নাও এখানে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আমরা বলতে পারি যে PCl5 dissociates by 80%, দ্যাট মিনস এখানে দেখো C থেকে কতটুকু ডিসোসিয়েশন হয়েছে, আলফা, সো এই আলফাটা হচ্ছে সি এর কত পার্সেন্ট, 80%, ওকে, দ্যাট মিনস 0.8 সি, অ্যান্ড আমাদেরকে বের করতে বলছে ডিটারমাইন দ্য পার্শিয়াল প্রেশার অফ PCl3 অ্যান্ড Cl2, সো আলফা সি ইকুয়ালস হচ্ছে 0.8 সি, এটা আমরা লিখে রাখলাম। এখন আমরা পার্শিয়াল প্রেশার বের করব, সো পার্শিয়াল প্রেশার অফ PCl3, একটা গ্যাসের পার্শিয়াল প্রেশার বের করার প্রসেস হচ্ছে টোটাল প্রেশার ইনটু মোল ফ্র্যাকশন অফ PCl3। সো মোল ফ্র্যাকশন অফ PCl3 কিভাবে বের করব, দেখো ইকুইলিব্রিয়ামে আমার টোটাল মোল নাম্বার হচ্ছে C minus alpha plus alpha, which is C plus alpha, but mole number of PCl3 হচ্ছে alpha, so mole fraction হচ্ছে alpha by C plus alpha, so PCl3 এর partial pressure P total into alpha by C plus alpha, okay, and টোটাল প্রেশার আমরা জানি, আমাদেরকে 1 atm প্রেশার বলা হয়েছিল, যে রিঅ্যাকশনটা 1 atm এ হয়েছে, অ্যান্ড আলফার ভ্যালু হচ্ছে C ইন্টু 0.8, অ্যান্ড এখানেও আলফা ভ্যালু হচ্ছে C ইন্টু 0.8,
উপর নিচ থেকে সি গুলো কেটে দিলাম, তবে আমার কাছে থাকতেছে 1 ATM ইন্টু 0.8 বাই 1.8, যেটা আসে হচ্ছে তোমার একটু ওয়েট, 8 বাই 1.8, যেটা আসে 0.44 ATM। সিমিলারলি আমি যদি পার্শিয়াল প্রেশার অফ ক্লোরিন গ্যাস বের করতে চাই, এটাও হচ্ছে পি টোটাল, অ্যান্ড ক্লোরিন গ্যাসও আমাদের ইকুইলিব্রিয়ামে আলফা মোল ছিল, অ্যান্ড PCl2 ইকুয়ালস পি টোটাল আলফা ডিভাইডেড বাই সি প্লাস আলফা, এটাও 0.44 ATM। অ্যান্ড পার্শিয়াল প্রেশার বের করার পর আমাদেরকে বলছে কেপি অ্যান্ড কেসি বের করতে। উই নো কেপি হচ্ছে প্রোডাক্টের পার্শিয়াল প্রেশারগুলোর প্রোডাক্ট, পার্শিয়াল প্রেশার অফ PCl3, অ্যান্ড PCl3 কোএফিসিয়েন্ট এখানে দেখো 1, সো PCl3 পার্শিয়াল প্রেশার অফ PCl3 ইন্টু পার্শিয়াল প্রেশার অফ ক্লোরিন ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেশার অফ PCl5। কারো কোনো কোএফিসিয়েন্ট 1 ছাড়া অন্য কোনো কোএফিসিয়েন্ট নেই, সো সবার পাওয়ার 1, অ্যান্ড PCl3 এর ভ্যালু পার্শিয়াল প্রেশার হচ্ছে 0.44, ক্লোরিনেরও 0.44। আমাদের PCl5 এরটা একটু বের করতে হবে। পার্শিয়াল প্রেশার অফ PCl5 ইকুয়ালস P total which is 1 and mole fraction। এখন ইকুইলিব্রিয়াম আমাদের PCl5 আছে C মাইনাস আলফা, আর টোটাল মোল নাম্বার হচ্ছে C প্লাস আলফা। সো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, আমরা যদি আলফার ভ্যালু বসাই তাহলে পাবো 0.111। সো এটা এখানে লিখলাম 0.111, এটাই হচ্ছে আমাদের কেপি এর ভ্যালু। কেপি এর ইউনিটটা আসবে ATM টু দি পাওয়ার 1, কজ ডেল এন এর ভ্যালু হচ্ছে 1। এখানে ডেল এন এর ভ্যালু হচ্ছে রাইট সাইডে আছে একটা PCl3 একটা PCl2, সো 1 প্লাস 1, আর লেফট সাইডে আছে একটা PCl5, সো এটা ডেল এন এর ভ্যালু 1। সো এইখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি 0.44 স্কোয়ার ডিভাইডেড বাই 0.11, এটা আসবে 1.76 ATM। সো এটাই আমার কেপি এর ভ্যালু। অ্যান্ড সিন্স এখানে কনসেন্ট্রেশন রিলেটেড কোনো ইনফরমেশন দেওয়া নেই, সো আমরা কেসি ডিরেক্টলি বের করতে পারবো না। আমাদেরকে যেটা করতে হবে, আমরা এখান থেকে ফর্মুলা ইউজ করব। উই নো কেপি ইকুয়ালস কেসি ইন্টু RT টু দি পাওয়ার ডেল এন, অ্যান্ড ডেল এন হচ্ছে 1। সো এখান থেকে কেসি এর ভ্যালু হচ্ছে কেপি ডিভাইডেড বাই RT, অ্যান্ড কেপি হচ্ছে 1.76, আর হচ্ছে 0.0821, টি হচ্ছে আমাদের এই পুরো রিয়াকশনটা, তুমি যদি কোশ্চেনটা দেখো সেখানে বলা ছিল 25 ডিগ্রি সেন্টিগ্রেড, সো এখানে টি হচ্ছে 298 কেলভিন। এটা ক্যালকুলেট করলে আমাদের আসবে 0.072 মোল পার লিটার। ওকে, সো এটাই অ্যান্সার। সো এই কোশ্চেনটা, এই সলিউশনটা বুঝতে কারো কোনো প্রবলেম থাকলে বলো। আচ্ছা, সো পরের ম্যাথে যাই। এরপর হচ্ছে ম্যাথ 7। আচ্ছা, ম্যাথ 7-এ যাই। ম্যাথ 7-এ বলছে, এই ম্যাথটা ইম্পর্টেন্ট, দ্য ডিসোসিয়েশন of dinitrogen
the dissociation of dinitrogen tetroxide is as follows. সবাই এই কোশ্চেনগুলো তুলে রাখবা। আচ্ছা, সো এই কোশ্চেনটা বলছে that the dissociation of dinitrogen tetroxide is as follows. N2O4 থেকে 2 nitrogen dioxide produce হচ্ছে. The partial pressures of nitrogen tetroxide and nitrogen oxide in an equilibrium mixture of two gases at 25 degrees centigrade are PN2O4 equals 0.69 atm and PNO2 equals 0.31. Calculate the values of Kp and Kc. The degree of dissociation of N2O4 at this temperature. ওকে, সো আমরা এখানে কেপি অ্যান্ড কেসি বের করতে বলছে আর আমাদেরকে পার্শিয়াল প্রেশারগুলো বলে দিচ্ছে অ্যান্ড ডিগ্রি অফ ডিসোসিয়েশন দ্যাট ইজ আলফার ভ্যালু বের করতে বলছে। এখন আমরা কেপি অ্যান্ড কেসি খুব ইজিলি বের করতে পারবো এই ম্যাথটাতে। কীভাবে দেখো, উই নো কেপি ইকুয়ালস, আমরা ইকুয়েশনটা একটু লিখি, N2O4 গ্যাসাস থেকে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড থেকে 2 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসাস প্রডিউস হচ্ছে। অ্যান্ড এই রিয়াকশনটার জন্য আমরা যদি কেপি ইকুয়েশন লিখি, কেপি হবে partial pressure of nitrogen dioxide at a whole square because the coefficient is 2 divided by partial pressure of dinitrogen tetroxide, and আমাদেরকে এই ভ্যালুগুলো দিয়ে দিছে। partial pressure of nitrogen dioxide হচ্ছে 0.31 এটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই partial pressure of dinitrogen tetroxide হচ্ছে 0.69। সো আমরা যদি এটা ক্যালকুলেট করি অ্যান্ড এটার ইউনিট আসবে এটিএম ইউনিটে, 0.31 স্কোয়ার ডিভাইডেড বাই 0.69, এটা আসবে 0.1393 এটিএম। আমরা কেপি এর ভ্যালু বের করছি, আমাদেরকে কেসিও বের করতে বলছে বাট কনসেন্ট্রেশন রিলেটেড কোনো ইনফরমেশন নাই, সো কেসি এভাবে বের করব। উই নো কেসি ইকুয়ালস কেপি ডিভাইডেড বাই আরটি টু দি পাওয়ার ডেল এন। কেপি ইকুয়ালস 0.1393 ডিভাইডেড বাই আর ইকুয়ালস 0.0821। টি ইকুয়ালস, এখানে দেখো আমাদের এই রিয়াকশনটা বলা আছে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড হয়েছে, সো টি এর ভ্যালু হচ্ছে 298 কেলভিন অ্যান্ড হোল টু দি পাওয়ার ডেল এন। এখানে ডেল এন এর ভ্যালু হচ্ছে দেখো 2 মাইনাস 1, ডেল এন হচ্ছে 1। ওকে, সো এটাকে যদি ক্যালকুলেট করি আমরা পাবো 5.68 into 10 to the power minus 3 mole per liter। ওকে, সো এটা হচ্ছে কেসি এর ভ্যালু, এটা কেপি এর ভ্যালু। অ্যান্ড আমাদেরকে দেখো দ্য ডিগ্রি অফ ডিসোসিয়েশন
অফ N2O4 at this টেম্পারেচার বের করতে বলছে। এখন ডিগ্রি অফ ডিসোসিয়েশন হচ্ছে আলফা, সো আমাদেরকে একটা আলফা কন্টেইন করে এরকম একটা কেপি এর ইকুয়েশন বের করে দেন এই ভ্যালুটার সাথে ইকুয়েট করে আলফা বের করতে হবে। সো আমরা এটা দেখি, এই রিঅ্যাকশনটার জন্য আমরা যদি আলফা ধরে নিই, সো N2O4 গ্যাসেস থেকে প্রডিউস হচ্ছে 2 নাইট্রোজেন ডাইঅক্সাইড, অ্যান্ড ইনিশিয়ালি when t equals 0, আমরা এগুলো মোল দিয়ে লিখব। when t equals 0 আমরা সাপোজ করলাম, অ্যাজিউম করলাম যে N2O4 এর অ্যামাউন্ট ছিল c মোল অ্যান্ড নাইট্রোজেন ডাইঅক্সাইডের অ্যামাউন্ট ছিল 0 মোল, and at equilibrium আমার N2O4 এর ডিসোসিয়েশন ডিগ্রি অফ ডিসোসিয়েশন যদি আলফা হয় তাহলে এখানে c মাইনাস আলফা থাকবে, কারণ N2O4 ইকুয়েশনে আছে 1 মোল, সো c মাইনাস আলফা, অ্যান্ড এইটা প্রডিউস হবে 2 আলফা। সো আমি এখান থেকে কেপি এর ইকুয়েশন যদি লিখি, আচ্ছা এখন পার্শিয়াল প্রেশার অফ নাইট্রোজেন ডাইঅক্সাইড কত হবে? গিভেন পার্শিয়াল প্রেশার অফ নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটা হচ্ছে তোমার এটা দেওয়া আছে, বাট আমরা যদি পার্শিয়াল প্রেশার অফ নাইট্রোজেন ডাইঅক্সাইড আলফা ইউজ করে বের করি, সেটা কত হবে? টোটাল প্রেশার ইন্টু মোল ফ্র্যাকশন অফ নাইট্রোজেন ডাইঅক্সাইড which is 2 alpha divided by C plus alpha. Total mole number এখানে C minus alpha plus 2 alpha which is C plus alpha, and partial pressure of dinitrogen tetroxide, এটা হবে pressure into C minus alpha over C plus alpha. আমরা যদি Kp এর ভ্যালুটা এখানে বের করি, এটা আসবে P square into 4 alpha square divided by C plus alpha whole square divided by P into C minus alpha divided by C plus alpha. So P আর P square কাটলে P থাকবে, and C plus alpha আর C plus alpha কাটলে C plus alpha থাকবে। এখান থেকে আমি পাবো 4 alpha square P divided by C square minus alpha square. বাট আমাদেরকে Kp এর ভ্যালু দেওয়া আছে, Kp এর ভ্যালু আমরা একটু আগে বের করছি, Kp এর ভ্যালু বের করছি 0.139 ইকুয়ালস 4 আলফা আমরা জানি না, P এর ভ্যালু দেওয়া আছে, P হচ্ছে টোটাল প্রেশার, আর টোটাল প্রেশার হচ্ছে এই যে দুইটা গ্যাসের যে পার্শিয়াল প্রেশার ছিল তাদের সাম। আমাদের PN2O4 ছিল 0.69 and PNO2 ছিল 0.31, সো আমরা এই দুইটা প্রেশারের সাম লিখবো এখানে 0.69 প্লাস 0.31 divided by C square minus alpha square. আচ্ছা এইখানে একটু প্রবলেম হয়েছে, কারণ আমাদের কাছে দেখো C এর ব্যাপারে কোনো ইনফরমেশন নাই, আমাদেরকে সিটা আগে একটু বের করে নিতে হতো। আচ্ছা একটু ওয়েট, আচ্ছা এখানে আমাদের কাছে সিটা আননোন, সো আমরা এইভাবে রেখে দিই C স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার, অ্যান্ড এটা একটা ইকুয়েশন, অ্যান্ড আমাদেরকে দেখো PNO2 এর ভ্যালু দেওয়া ছিল, সেটা ছিল 0.31, আমরা এই ইকুয়েশনটাতে বসাচ্ছি, এই যে ইকুয়েশন 1 এখানে বসাচ্ছি 0.31 ইকুয়ালস টোটাল প্রেশার আমরা জানি দুইটার সাম 0.69 প্লাস 0.31 ইন্টু 2 আলফা ডিভাইডেড বাই C প্লাস আলফা। সো এইখান থেকে আমরা C এর একটা ভ্যালু পাবো, আমরা যদি C সাইড চেঞ্জ করি তো C এর ভ্যালু আসবে 2 আলফা ইন্টু 0.69 প্লাস 0.31 minus 0.31 alpha divided by 0.31. So C এর এই ভ্যালুটাকে
সাবস্টিটিউট করতে হবে এখানে, একটু লেংদি ক্যালকুলেশন হবে, বাট ক্যালকুলেটর ইজিলি করতে পারবো। এটা এখানে বসাবো, দেন মাইনাস আলফা স্কোয়ার আর এখানে 4 আলফা স্কোয়ার। এটা সলভ করলে তুমি আলফার ভ্যালু পাবা 0.183। ওকে, সো এইভাবে আমরা আলফার ভ্যালুটা বের করব। আমাদের কাছে যে ইনফরমেশনগুলো ছিল, আমরা কেপি শুধু শুধু বের না করে এই দুইটাতে বসাই সলভ করলে বের হয়ে আসতো। আমরা PnO2 দেওয়া ছিল 0.31 অ্যান্ড PN2O4 দেওয়া ছিল 0.69। সো এই দুইটা এখানে বসায় পি এর ভ্যালু তো আমরা জানি, দুইটার সাম বসাই, দেন এইখান থেকে সি আর আলফার একটা ইকুয়েশন পেতাম, এখান থেকে সি আর আলফার একটা ইকুয়েশন পেতাম। এই দুইটা ইকুয়েশন সলভ করলে আমরা সি অ্যান্ড আলফা দুটাই বের করতে পারতাম। আমরা জাস্ট আলফাটা বের করবো, সো সি এর ভ্যালু বের করে যে কোনো একটাই বসে দেবো। ওকে, এইভাবে না করে আমরা এইভাবে ডিরেক্টলি করতেও পারতাম। আমি একটু দেখাই যে PnO2 এটা হচ্ছে P ইন্টু 2 আলফা ডিভাইডেড বাই C প্লাস আলফা ছিল, অ্যান্ড PnO2 ভ্যালু দেওয়া ছিল 0.31 অ্যান্ড টোটাল প্রেশার হচ্ছে 0.31 প্লাস 0.69 ইন্টু 2 আলফা ডিভাইডেড বাই C প্লাস আলফা, এটা একটা ইকুয়েশন। অ্যান্ড PN2O4 ইকুয়ালস হচ্ছে P ইন্টু C মাইনাস আলফা ডিভাইডেড বাই C প্লাস আলফা। এখান থেকে আচ্ছা একটু এটা আমার পেন নিয়ে আসি একটা। কাকা এখানে বড় আছে একটা পিঙ্ক আর দরজা লক লক ওকে, সো PN2O4 দেওয়া ছিল 0.69 ইকুয়ালস টোটাল প্রেশার হচ্ছে 0.31 প্লাস 0.69 ইন্টু C মাইনাস আলফা ডিভাইড বাই C প্লাস আলফা। এটার একটা ইকুয়েশন। তুমি এই ইকুয়েশন থেকে C এর একটা ভ্যালু বের করে এখানে বসাও, দেন আলফার ভ্যালু আসবে, আমি সলভ করাটা দেখালাম না, আলফার ভ্যালু আসবে 0.183। ওকে, সো এই ম্যাথটা ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা, এরপরে আমরা ম্যাথ নাম্বার 8-এ যাব। ম্যাথ নাম্বার 8। আচ্ছা, আমার কাছে এই ম্যাথ 8 কোশ্চেনে বলছে, দেখো, the partial pressure of N2O4 at 25 degrees centigrade in equilibrium is 0.75 atm and Kp equals 8.33 into 10 to the power minus 2 atm. Determine the value of Kc and partial pressure of nitrogen dioxide. আমাদেরকে বলছে Kc and nitrogen dioxide এর পার্শিয়াল প্রেশার কত। সো আমাদেরকে ইকুয়েশনটা লিখতে হবে। আমরা যদি ইকুয়েশনটা লিখি, দেখো N2O4 এটা থেকে প্রডিউস হবে 2 নাইট্রোজেন ডাইঅক্সাইড। সো আমরা এখানে দেখো ইনিশিয়ালি N2O4 যদি ধরো
1 থাকে, ইনিশিয়ালি N2O4 যদি ধরে নিই যে 1 ছিল, যেহেতু কিছু বলা নাই আমরা 1 ধরতে পারবো, সমস্যা নাই। আমি আবার একটা কথা বলি, যখনই আমাদের রিয়াকশনে কোনো ইনিশিয়াল অ্যামাউন্ট বলা থাকবে না আমরা 1 ধরতে পারবো, বাট যদি বলে দেয় তখন সেটাই ধরতে হবে। সো T ইকুয়ালস 1, আর ফাইনালি এটা হচ্ছে 0, আর নাইট্রোজেন ডাইঅক্সাইডের অ্যামাউন্ট হচ্ছে 0, আমরা এগুলো মোল হিসেবে বলতেছি। আর ইকুইলিব্রিয়ামে এটা 1 মাইনাস আলফা, আমি ধরলাম ডিগ্রি অফ ডিসোসিয়েশন হচ্ছে 1 মাইনাস আলফা, অ্যান্ড এটা আসবে তাহলে 2 আলফা। সো এখান থেকে আমি কেপি ইকুয়েশনটা লিখব, পার্শিয়াল প্রেশার অফ নাইট্রোজেন ডাইঅক্সাইড হোল স্কোয়ার ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেশার অফ N2O4, অ্যান্ড এখানে আমি যদি পার্শিয়াল প্রেশারগুলো বের করি, দেখো পার্শিয়াল প্রেশার অফ নাইট্রোজেন ডাইঅক্সাইড হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটা বের করতে হবে। আচ্ছা, এটা আমাদেরকে বের করতে হবে। আর পার্শিয়াল প্রেশার অফ N2O4 আমাদেরকে দেওয়া আছে, দেখো পার্শিয়াল প্রেশার অফ N2O4 এটা গিভেন, সেটা হচ্ছে 0.75 atm। ওকে, সো এটা হচ্ছে 0.75 atm, এটা গিভেন। সো আমরা যদি এখানে ভ্যালুগুলো বসাই, দেখো কেপি এর ভ্যালু আমাদেরকে দেওয়া 8.33 ইন্টু 10 টু দি পাওয়ার -2 atm। সো আমরা যদি কেপি এর ভ্যালু বসাই 8.33 ইন্টু 10 টু দি পাওয়ার -2 ইকুয়ালস পার্শিয়াল প্রেশার অফ NO2 আমরা বের করব, সেটা রাখলাম, অ্যান্ড পার্শিয়াল প্রেশার অফ N2O4 সেটা হচ্ছে 0.75, সো এটা লিখলাম। সো এখান থেকে আমি যদি সলভ করি, আমাদের NO2 এর পার্শিয়াল প্রেশার ভ্যালু এটা আসবে 0.25 atm। সো আমাদের একটা অ্যান্সার বের হইল, অ্যান্ড আমাদেরকে কেসি বের করতে হবে। কেসি বের করার জন্য আমরা কেপি ডিভাইডেড বাই আরটি টু দি পাওয়ার 10n এই ফর্মুলার হেল্প নেব। কেপি ইজ 8.33 ইন্টু 10 টু দি পাওয়ার -2 and R equals 0.0821, T equals 298 because reaction to 25 degree centigrade হয়েছে, so 298 equal to the power del n হচ্ছে 2 minus 1, so 2 minus 1 হচ্ছে 1, so এটা ভ্যালু বসালে দেখবা 3.404 into 10 to the power -3 মোল পার লিটার, এটা অ্যান্সার আসবে। ওকে, সো এই পর্যন্ত কারো কোনো বুঝতে প্রবলেম হলে বলো। আচ্ছা, সো আমি একটা চার্ট লিখে দিচ্ছি, এই চার্টটা দিয়ে আমরা খুব ইজিলি কেপি অ্যান্ড কেসি বের করতে পারবো। চার্টটা হচ্ছে এরকম, আমরা ডিগ্রি অফ ডিসোসিয়েশন বের করব সবার আগে। ডিগ্রি অফ ডিসোসিয়েশন আমরা দেখব কোশ্চেনে এটা দেওয়া আছে কিনা। ফার্স্ট অফ অল ডিগ্রি অফ ডিসোসিয়েশন, দেন এরপরে আমরা নাম্বার অফ মোলস ডিসোসিয়েটেড, নাম্বার অফ মোলস ডিসোসিয়েটেড এটা বের করব। দেন আমরা ইনিশিয়াল নাম্বার অফ মোলস বের করব, এটা কোশ্চেনে দেওয়া থাকবে, আর যদি না দেওয়া থাকে আমরা জাস্ট রিয়াকশনে যত মোল সেটাই লিখে দিতে পারবো, অথবা সি ধরতে পারবো, বাট বেটার হয় রিয়াকশনে যত মোল দেওয়া থাকে সেটা ধরে নেওয়া। সো ইনিশিয়াল নাম্বার অফ মোলস, এটার ক্ষেত্রে বলবো যে এটা যদি কোশ্চেনে দেওয়া থাকে if it is mentioned in the question,
if it is mentioned in the question, then use it, or if it is mentioned in the question, then use it, or use the mole number according to the equation. According to the equation. So initial number of moles বের করার পর আমাদের টাস্ক হচ্ছে initial number of moles বের করব, then finding the number of moles in the equilibrium, finding the number of moles in the equilibrium, ইকুইলিব্রিয়ামে কত মোল আছে সেটা আমরা মাইনাস করে লিখব, দেন ইকুইলিব্রিয়ামে মোল নাম্বার পাওয়ার পর আমাদের কাছে যদি ভলিউম দেওয়া থাকে তাহলে আমরা এখান থেকে কনসেন্ট্রেশন বের করতে পারবো। ফাইন্ডিং দ্য কনসেন্ট্রেশন, finding the concentration at equilibrium, equilibrium concentration কত আসে সেটা বের করব। কনসেন্ট্রেশন বের করার পর আমাদের টাস্ক হচ্ছে আমরা এটা ইউজ করে, কনসেন্ট্রেশন গুলো ইউজ করে কেসি বের করব, ঠিক আছে। সো ফাইনালি কেসি বের হলো, এন্ড আমরা যদি কেসি বের করতে পারি তাহলে এখান থেকে কেপি বের করতে পারবো, এন্ড কেপি বের করার জন্য আমরা জানি কেপি থাকলে আমরা পার্শিয়াল প্রেসার গুলো বের করতে পারবো, পার্শিয়াল প্রেসার at equilibrium বের করতে পারবো। এন্ড পার্শিয়াল প্রেসার আমরা কিভাবে বের করি সেটা আমরা মোল ফ্র্যাকশন ইউজ করে বের করি। মোল ফ্র্যাকশনস। সো এটা হচ্ছে একটা চার্ট যে আমরা কিভাবে কেপি এন্ড কেসি বের করবো। আমরা যদি মোল ফ্র্যাকশন বের করতে পারি ফার্স্টেই, তাহলে পার্শিয়াল প্রেসার বের করবো সবাই ইকুইলিব্রিয়ামে, দেন এখান থেকে কেপি বের করবো, কেসি বের করবো। আর যদি এভাবে আঁকাই তাহলে আমরা ডিগ্রি অফ ডিসোসিয়েশন বের করবো, মোলস ডিসোসিয়েটেড, ইনিশিয়াল নাম্বার অফ মোলস, ফাইন্ডিং দ্য নাম্বার অফ মোলস ইন দ্য ইকুইলিব্রিয়াম, ফাইন্ডিং কনসেন্ট্রেশন এট ইকুইলিব্রিয়াম, এন্ড দেন কেসি। ওকে, সো এই পর্যন্ত একটু দেখো, দেন আমি আরেকটা ম্যাথে যাব। আচ্ছা, এরপরে আমরা যে ম্যাথটায় যাব, একটু ওয়েট। আচ্ছা, এরপরে আমরা যে ম্যাথটা যাব, দেখো এরপরে আমাদের ম্যাথ নাম্বার হচ্ছে ম্যাথ 9। ম্যাথ 9 এ বলছে at temperature 7 to 7 degree centigrade the reversible reaction 2 sulfur dioxide gases plus oxygen gases, এটা থেকে প্রডিউস হয় 2 sulfur trioxide gases, has Kp equals 3.5 atm inverse if the total pressure is 3 atm and at equilibrium
partial pressure of oxygen is 0.1 atm. Find the partial pressure of sulfur dioxide and sulfur trioxide. Find partial pressure of sulfur dioxide and partial pressure of sulfur trioxide. আচ্ছা, সো আমাদেরকে কেপি দিয়ে দিছে, সো আমরা এই দুইটা বের করতে পারবো। এখন আমরা ফার্স্ট অফ অল ইকুয়েশনটা লিখি। 2 সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন যে থেকে প্রডিউস হচ্ছে 2 সালফার ট্রাইঅক্সাইড। টোটাল প্রেশার হচ্ছে 3 atm, এটা গিভেন, এন্ড কেপি এর ভ্যালুটাও গিভেন। ওকে, সো আমরা এখান থেকে যদি পার্শিয়াল প্রেশারগুলো বের করতে চাই, আমাদের কেপি এর একটা ইকুয়েশন আনতে হবে। এন্ড কেপি এর ইকুয়েশনটা কিভাবে লিখি দেখো, টি ইকুয়ালস 0 তে আমরা ধরে নিতে পারি, দেখো এখানে আমাদেরকে আচ্ছা এখানে আমরা আলফা ছাড়াই কিন্তু এটা করতে পারবো। দেখো এখানে বলছে যে আচ্ছা আমরা আলফা দিয়েই করি। এখানে দেখো আমরা ইনিশিয়াল অ্যামাউন্টটা কত ধরবো এটা নিয়ে একটু কনফিউশন থাকতে পারে যে ইনিশিয়াল অ্যামাউন্টটা কত ধরবো এখন, আর এখানে আদৌ ওইটা ধরা রাখবে কিনা। দেখো এখানে আমাদেরকে দেখো অক্সিজেনের প্রেশার বলে দিছে, পার্শিয়াল প্রেশার, অ্যান্ড টোটাল প্রেশার বলে দিছে। আমাদেরকে SO2 অ্যান্ড SO3 বের করতে হবে। সো আমাদের অ্যাকচুয়ালি ইনিশিয়াল থেকে ইকুইলিব্রিয়াম এই ইকুয়েশনটা লাগবে না, আমরা এভাবেই করতে পারবো। দেখো কেপি এর ভ্যালু হচ্ছে কত, পার্শিয়াল প্রেশার অফ সালফার ট্রাইঅক্সাইড হোল স্কোয়ার ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেশার অফ সালফার ডাইঅক্সাইড হোল স্কোয়ার ইনটু পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন। নাও আমাদের কাছে কেপি দেওয়া আছে অ্যান্ড টোটাল প্রেশারও দেওয়া আছে। এখন এখান থেকে আমরা কিভাবে বের করব, দেখো টোটাল প্রেশার হচ্ছে কি সবগুলো গ্যাসের প্রেশারের সাম। সো টোটাল প্রেশার হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ সালফার ডাইঅক্সাইড প্লাস পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন প্লাস পার্শিয়াল প্রেশার অফ সালফার ট্রাইঅক্সাইড। ওকে, এখন আমাদের কাছে টোটাল প্রেশারও দেওয়া 3 atm অ্যান্ড পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন দেওয়া 0.1 atm, এটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে। সো এখান থেকে আমি পার্শিয়াল প্রেশার অফ সালফার ডাইঅক্সাইড অ্যান্ড পার্শিয়াল প্রেশার অফ সালফার ট্রাইঅক্সাইডের সাম বের করতে পারবো, এটা হচ্ছে 2.9। এখন আমি যদি পার্শিয়াল প্রেশার অফ সালফার ডাইঅক্সাইডকে x ধরে নেই, তাহলে পার্শিয়াল প্রেশার অফ সালফার ট্রাইঅক্সাইড অবশ্যই 2.9 মাইনাস x। এখন যদি আমি এই ইকুয়েশনে বসাই, আমাদের কেপি এর ভ্যালু এটা দেওয়া আছে 3.5, সো কেপি এর ভ্যালু 3.5, এটা ইকুয়ালস পার্শিয়াল প্রেশার অফ সালফার ট্রাইঅক্সাইড 2.9 মাইনাস x হোল স্কোয়ার, পার্শিয়াল প্রেশার অফ সালফার ডাইঅক্সাইড দ্যাট ইজ x স্কোয়ার ইন্টু পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন দ্যাট ইজ 0.1। এখন এটা যদি আমি ক্যালকুলেটরে সলভ করি, x এর দুইটা ভ্যালু আসবে, x এর একটা ভ্যালু আসবে 1.822 অ্যান্ড x এর আরেকটা ভ্যালু আসবে 7.1। ওকে, এখন এই দুইটার মধ্যে আমরা কোনটা নিব, কারণ এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, তুমি যখন সাইড চেঞ্জ করবে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাবে, সেটা সলভ করলে দুইটা ভ্যালু আসাটা স্বাভাবিক। এখন কোনটা নিব, দেখো এখানে x এর ভ্যালু 7.1 হতে পারবে না, এটা আনএক্সেপ্টেবল, কারণ সালফার টোটাল প্রেশারটাই 2.9, এখানে যদি x এর ভ্যালু 7.1 হয় তখন সালফার ট্রাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশারটা নেগেটিভ হবে। সো x এর ভ্যালু 7.1 অ্যাকসেপ্টেবল না, সো আমরা x এর ভ্যালু 1.822 নিব অ্যান্ড পার্শিয়াল, তাহলে x এর ভ্যালু যখন পেয়ে গেছি, তাহলে পার্শিয়াল প্রেশার অফ সালফার ডাইঅক্সাইড হচ্ছে 1.822 atm বিকজ এটা ছিল x, and partial pressure of sulfur trioxide হচ্ছে 2.9 minus x, so partial pressure of sulfur trioxide equals 2.9 minus 1.822,
সেটা হচ্ছে 1.078 ATM। সো আমরা অ্যান্সার দুটো পেয়ে গেছি। সো এই ম্যাথটা ইম্পর্টেন্ট ছিল, কারো কোনো প্রবলেম থাকলে বল। আচ্ছা, আমরা তাহলে পরের ম্যাথে যাই। আচ্ছা, আমাদের পরের একটু ওয়েট। পরের ম্যাথটা হচ্ছে তোমার ম্যাথ নাম্বার 10। ম্যাথ নাম্বার 10-এ আমরা এবার এই ম্যাথগুলো হচ্ছে কেপি, কেসি, কিউপি অ্যান্ড কিউসি রিলেটেড, অ্যান্ড এটা ডিরেকশন অফ রিয়াকশন নিয়েও কাজ করবো আমরা এখানে। ডিরেকশন অফ রিয়াকশন। আচ্ছা, আমরা এটা থিওরিটা একটু পড়ে নিই আগে। থিওরিটা কি দেখো, কিউপি অ্যান্ড কিউসি কি? কিউপি অ্যান্ড কিউসিকে, কেপি অ্যান্ড কেসিকে যেরকম বলা হয় রিয়াকশন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, সিমিলারলি কিউপি অ্যান্ড কিউসি হচ্ছে একই ধরনের টার্ম। কিউপি অ্যান্ড কিউসিকে বলা হয় রিয়াকশন কোশেন্ট। রিয়াকশন কোশেন্ট, বাট এটা হচ্ছে প্রেশার দিয়ে, দ্যাট মিনস প্রেশার ইউনিটে, আর এটা হচ্ছে রিয়াকশন কোশেন্ট ইন কনসেন্ট্রেশন ইউনিট। রিয়াকশন কোশেন্ট ইন কনসেন্ট্রেশন ইউনিট। অ্যাকচুয়ালি কেপি অ্যান্ড কেসি এগুলো এক ধরনের কিউপি অ্যান্ড কিউসি। কিউসি এর ডেফিনেশন হচ্ছে তোমার সাপোজ এ প্লাস বি, এটা থেকে এই রিয়াকশনটা থেকে আমরা পাচ্ছি সি প্লাস ডি, একটা রিভার্সিবল রিয়াকশন। সো কিউসি হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য প্রোডাক্টস, এদের প্রোডাক্ট, অ্যান্ড প্রোডাক্ট অফ দ্য কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্টেন্টস। তাহলে এটার সাথে কেপি আর কেসি এর ডিফারেন্সটা কোথায়? এটা হচ্ছে অ্যাট এনি মোমেন্ট, দ্যাট মিনস এটা ইকুইলিব্রিয়ামেই হইতে হবে তেমন না। অ্যাট এনি মোমেন্ট মানে যে কোনো সময় আমি যদি জিজ্ঞেস করি যে এখন কিউসি কত, কিউসির ভ্যালু হবে ওই মোমেন্টে সি এর কনসেন্ট্রেশন কত ইন্টু ওই মোমেন্টে ডি এর কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই ওই মোমেন্টে এ অ্যান্ড বি এর কনসেন্ট্রেশনের প্রোডাক্ট। সো অ্যাকচুয়ালি বুঝতেই পারতেছো কেসি হচ্ছে কিউসি অ্যাট ইকুইলিব্রিয়াম, দ্যাট মিনস ইকুইলিব্রিয়ামে আমাদের কিউসি কত হয়। ওকে, সিমিলারলি আমরা কিউপি কে দেখতে পারি পার্শিয়াল প্রেশার অফ সি ইন্টু partial pressure of D divided by partial pressure of A into partial pressure of B, but this is at any moment, not necessarily equilibrium. আমরা একটা রিয়াকশনের যে কোনো মোমেন্টে যদি কিউপি বের করতে চাই তাহলে আমাদের ওই মোমেন্টে প্রোডাক্টের পার্শিয়াল প্রেশারগুলোর প্রোডাক্ট নিতে হবে, অ্যান্ড এটার সাথে আমরা রেশিও নিব রিয়াক্টেন্টের পার্শিয়াল প্রোডাক্টগুলোর প্রোডাক্ট, সো পার্শিয়াল প্রেশারগুলোর প্রোডাক্ট। সো কিউপি ইকুয়ালস হচ্ছে পিসি ইন্টু পিডি ডিভাইডেড বাই পি ইন্টু পিবি অ্যাট এনি মোমেন্ট। আর কেপি তাহলে বুঝতেই পারতেছো কেপি হচ্ছে কিউপি বাট অ্যাট ইকুইলিব্রিয়াম।
এছাড়া কিউপি আর কেপির মধ্যে কোনো ডিফারেন্স নেই, ইউনিট তারপর বের করার প্রসেস সবই সেম। আচ্ছা, এখন কিউপি অ্যান্ড কিউসি দিয়ে আমরা কি বের করতে পারি? আমরা এটা একটু এখানে দেখি যে ডিরেকশন অফ রিঅ্যাকশন। ডিরেকশন অফ এ রিভার্সিবল রিঅ্যাকশন। সো একটা রিঅ্যাকশন যদি এরকম হয় যে এ প্লাস বি, এটা থেকে রিভার্সিবল রিঅ্যাকশন হচ্ছে সি প্লাস ডি, এ প্লাস বি থেকে সি প্লাস ডি। সো আমাদেরকে, আমরা ধরো এটার ইকুইলিব্রিয়ামে কেপি বা কেসি এর ভ্যালু বের করতে পারবো। আমরা সাপোজ কেসি বের করতেছি, কেসি ইকুয়ালস হবে কনসেন্ট্রেশন অফ সি ইন্টু কনসেন্ট্রেশন অফ ডি divided by concentration of A into concentration of B. ওকে, এখন এটা হচ্ছে at equilibrium, right? At equilibrium. এখন আমি যদি যে কোনো একটা মোমেন্টে at any moment কিউসি বের করি, দ্যাট মিনস কিউসি হচ্ছে যে কোনো একটা মোমেন্টে এরকম একটা ফর্ম, দ্যাট মিনস সি ইন্টু ডি ডিভাইডেড বাই এ ইন্টু বি। এখানে ডিফারেন্সটা হচ্ছে যে কেসি হচ্ছে ইকুইলিব্রিয়ামে যে অ্যামাউন্টগুলো সেগুলো দিয়ে বের করা। আচ্ছা, এখন কিউসি বের করার পর আমরা যদি দেখি যে কিউসি এর ভ্যালু, আমরা তিনটা কেস দেখতে পারি যে কিউসি এর ভ্যালু কেসি থেকে বড় আসছে। আমরা আরেকটা কেস দেখতে পাই, সেটা হচ্ছে কিউসি এর ভ্যালু কেসি এর ঠিক ইকুয়াল আসছে। এন্ড আমরা আরেকটা কেস দেখতে পারি, সেটা হচ্ছে কিউসি এর ভ্যালু লেস দেন কেসি আসছে। আচ্ছা, কিউসি এর ভ্যালু যদি কেসি এর সমান আসে তাহলে আমি কি বুঝবো যে দ্য রিঅ্যাকশন ইজ এট ইকুইলিব্রিয়াম। দ্যাট মিনস যেহেতু সমান আসছে তার মানে আমরা এখন যেই মোমেন্টে আছে এই মোমেন্টে ইকুইলিব্রিয়াম, অ্যান্ড ইকুইলিব্রিয়াম থেকে তো ইকুয়েশনটা বোথ সাইডেই সেম স্পিডে যেতে থাকে। সো দ্য রিঅ্যাকশন ইজ অলরেডি ইন ইকুইলিব্রিয়াম। দ্যাট মিনস আমরা কোনো একটা মোমেন্টে কিউসি বের করে যদি দেখি সেটার ভ্যালু কেসি এর ইকুয়াল আসছে, তাহলে বুঝবো দ্য রিঅ্যাকশন ইজ অলরেডি ইন ইকুইলিব্রিয়াম। দ্যাট মিনস দ্য রিঅ্যাকশন উইল progress in both directions, ঠিক আছে? and then QC যদি কেসি থেকে ছোট হয়, দ্যাট মিনস কি, দেখো কেসি থেকে কিউসি ছোট, দ্যাট মিনস এইটা নিউমারেটর থেকে এটা নিউমারেটরটা ছোট, অ্যান্ড এটা ডিনোমিনেটর থেকে এটা ডিনোমিনেটরটা বড়। সো এটা কি ইন্ডিকেট করে যে এইখানে যতটুকু প্রোডাক্ট আছে তার চেয়ে বেশি প্রোডাক্ট, তার চেয়ে কম প্রোডাক্ট আছে এখানে, আর এখানে যতটুকু রিঅ্যাক্টেন্ট আছে তার চেয়ে বেশি রিঅ্যাক্টেন্ট আছে এখানে। দ্যাট মিনস এই রিঅ্যাকশনটার প্রোগ্রেস হয়েছে কম, বিকজ এখনো অনেকখানি রিঅ্যাক্টেন্ট রয়ে গেছে অ্যান্ড প্রোডাক্ট খুবই স্মল অ্যামাউন্ট প্রডিউস হয়েছে। বাট এইখানে আমার অলরেডি রিঅ্যাক্টেন্ট বেশ কমে গেছে আর প্রোডাক্ট অনেকখানি প্রডিউস হয়ে গেছে। দ্যাট মিনস এই রিঅ্যাকশনটা, মানে কিউসি এর ভ্যালু যদি কেসি থেকে ছোট আসে তখন বুঝবো দ্য রিঅ্যাকশন ইজ গোয়িং টু দ্য রাইট ডিরেকশন। দ্য রিঅ্যাকশন ইজ গোয়িং টু দ্য রাইট, দ্যাট মিনস এটা ইকুইলিব্রিয়ামের দিকে যাচ্ছে, এদিকে। মানে এখানে এ প্লাস বি থেকে সি প্লাস ডি এই রিঅ্যাকশনটা এখনো ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করে না, এটা ইকুইলিব্রিয়ামের দিকে যাচ্ছে। বুঝতে পারছো? মানে এখনো এ প্লাস বি এর অ্যামাউন্ট অনেক বেশি, সি প্লাস ডি খুবই স্মল অ্যামাউন্ট প্রডিউস হয়েছে। যদি কিউসি এর ভ্যালু কেসি থেকে ছোট হয়, আস্তে আস্তে রিঅ্যাকশনটা সামনের দিকে প্রোগ্রেস হইতে হইতে একসময় কিউসি আর কেসি এর ভ্যালুটা সমান হবে, তখন সেটা কি ইকুইলিব্রিয়ামে চলে আসবে। আর কিউসি এর ভ্যালু যদি প্রথম থেকেই কেসি থেকে ছোট হয় তখন আমি বুঝবো দ্য রিঅ্যাকশন ইজ গোয়িং টু দ্য লেফট। দ্য রিঅ্যাকশন ইজ গোয়িং টু দ্য লেফট, দ্যাট মিনস প্রোডাক্ট এখানে অনেক বেশি, কারণ কিউসি যদি বড় হয় তার মানে এইটার
নিউমারেটর এটা নিউমারেটর থেকে বড় অ্যান্ড এটা ডিনোমিনেটরটা থেকে ছোট। সো এখানে প্রোডাক্ট বেশি রিঅ্যাক্ট্যান্ট কম, বাট ইকুইলিব্রিয়ামে প্রোডাক্ট কম রিঅ্যাক্ট্যান্ট বেশি। সো আমাদের সব রিঅ্যাকশনই অ্যাকচুয়ালি ইকুইলিব্রিয়ামের দিকে যেতে থাকে। সো কিউসি যদি কেসি থেকে বড় হয়, আমাদের রিঅ্যাকশনটা লেফট ডিরেকশনে যাবে। দ্য রিঅ্যাকশন ইজ গোয়িং টু দ্য লেফট, দ্যাট মিনস এদিকে। দ্যাট মিনস এটার ডিরেকশন হচ্ছে প্রোডাক্ট থেকে রিঅ্যাক্ট্যান্টের দিকে, আর এইটার ডিরেকশন হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্টের দিকে। সো সবাই এই কেসগুলো বুঝতে পারছো? কারো কোনো কোশ্চেন আছে? Nigga. 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 Bob. আচ্ছা, আমরা তাহলে ম্যাথে চলে যাই এখন। ম্যাথে আমরা ফার্স্ট যে ম্যাথটা দেখব, সেটা ম্যাথ নাম্বার 10। ম্যাথ নাম্বার 10 হচ্ছে if 10.5 gram hydrogen and 1650.75 gram iodine is heated to give 1130.5 gram hydrogen iodide, what is the equilibrium constant for the reaction? What is the equilibrium constant for the reaction? এখানে বলে দিচ্ছে প্রেসার অফ দ্য সিস্টেম, pressure of the system equals 1.5 atm. If 10.5 gram hydrogen and 1650.75 gram iodine is heated to give 1130.5 gram hydrogen iodide, what is the equilibrium constant for the reaction? Pressure of the system equals 1.5 atm. আচ্ছা, সো আমরা এই ম্যাথটা সলভ করি। দেখো, হাইড্রোজেন অ্যান্ড আয়োডিন এই দুইটা গ্যাসের স্টেটে রিঅ্যাক্ট করে একটা রিভার্সিবল রিঅ্যাকশনের মাধ্যমে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড গ্যাস প্রডিউস করে। অ্যান্ড এখানে ডেলেন এর ভ্যালু 0, এই সাইডেও 2, এই সাইডেও 1 + 1 2। সো ডেলেনের ভ্যালু যেহেতু 0, সো এখানে কেপি অ্যান্ড কেসি অ্যাকচুয়ালি ডিফারেন্ট কিছু না, দুটো সেম। আমরা জানি ডেলেন 0 হলে কেপি অ্যান্ড কেসি একই হয়। আচ্ছা, সো আমরা যে কোনো একটা বের করলেই হবে, যেহেতু প্রেশার নিয়ে কাজ। সো আমরা কেপি দিয়ে কেপি বের করব। এখন এখানে বলছে 10.5 গ্রাম হাইড্রোজেন অ্যান্ড 1650.75 গ্রাম আয়োডিন। সো ইনিশিয়াল অ্যামাউন্টটা আমাদেরকে দিয়ে দিছে, অ্যান্ড ইনিশিয়াল অ্যামাউন্ট যদি দিয়ে দেয় তাহলে আমরা সেটাই ইউজ করব। আমরা বলছিলাম এখানে মোল ইউনিটে লিখব। হাইড্রোজেন ছিল 10.5 গ্রাম। সো এটা মোলে নিলে 10.5 ডিভাইডেড বাই 2 এত মোল, কারণ 1 মোল হাইড্রোজেন মানে 2 গ্রাম। অ্যান্ড আয়োডিন ছিল 1650.75 গ্রাম। সো এটা হবে 1650.75 ডিভাইডেড বাই আয়োডিন। একটা আয়োডিনের ম্যাস হচ্ছে 126.9,
সো দুইটা আয়োডিনের ম্যাস হবে 126.9 into 2 and হাইড্রোজেন আয়োডাইড ইনিশিয়ালি প্রডিউস হয়েছে 0 মোল। সো আমরা যদি ক্যালকুলেট করি 10.5 ডিভাইডেড বাই 2, এটা আসে 5.25 এত মোল, and 1650.75 divided by 126.9 into 2, এটা আসে 6.504 and এটা হচ্ছে 0। ওকে, এবার ইকুইলিব্রিয়ামের জন্য লিখব। ইকুইলিব্রিয়ামের জন্য আমরা ধরলাম এখানে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অর যেটাই বলো, ফরমেশন কনস্ট্যান্ট হচ্ছে x। সো 5 পয়েন্ট, যেহেতু এটা দুইটা অ্যাড হচ্ছে, সো আমরা এখানে x লিখবো আলফার জায়গায় 5.25 মাইনাস x, কারণ এইখানে ইকুয়েশনে হাইড্রোজেন আছে 1 মোল, সো x এর সাথে 1 মাল্টিপ্লাই করে আমরা এটা মাইনাস করলাম, অ্যান্ড এখানে আয়োডিনের সাথেও আছে 1, সো আমরা 6.504 থেকে x এর সাথে 1 মাল্টিপ্লাই করে সেটা মাইনাস করলাম, বাট হাইড্রোজেন আয়োডাইডের সাথে এখানে আছে 2, সো এখানে আসবে এটা 2x। সো আমরা টোটাল নাম্বার অফ মোল যদি বের করি, টোটাল নাম্বার অফ মোলস সেটা হচ্ছে এই কয়টার সাম, which is 5.25 minus x plus 6.504 minus x plus 2x, এটা আসে 11.754। এটা হচ্ছে আমার টোটাল নাম্বার অফ মোলস। সো যদি পার্শিয়াল প্রেশার বের করি, পার্শিয়াল প্রেশার অফ hydrogen iodide, partial pressure of hydrogen iodide, this is total pressure into mole number of hydrogen iodide at equilibrium, that means mole fraction বের করছি, divided by total number of mole, and total pressure আমাদেরকে দেওয়া ছিল 1.5 atm, so এটা আসবে 1.5 into 2x divided by 11.754 এত, and আমরা যদি পার্শিয়াল প্রেশার অফ হাইড্রোজেন অ্যান্ড আয়োডিন বের করি, পার্শিয়াল প্রেশার অফ হাইড্রোজেন সেটা হচ্ছে টোটাল প্রেশার ইন্টু 5.25 minus x divided by 11.754, it আসবে 1.5 into 5.25 minus x divided by 11.754, and partial pressure of iodine, partial pressure of iodine এটা হবে total pressure into 6.504 minus x divided by 11.754, which is 1.5 into 6.504 minus x divided by 11.754. So kp এর ভ্যালু কত? সো kp যদি বের করতে চাই, দেখো মেইন ইকুয়েশনে আমার এইটা আছে দুইটা, সো পার্শিয়াল প্রেশার অফ হাইড্রোজেন আয়োডাইড হোল স্কোয়ার, partial pressure of hydrogen iodide whole square divided by partial pressure of hydrogen into partial pressure of iodine, and partial pressure of hydrogen iodide whole square, partial pressure of hydrogen iodide হচ্ছে 1.5 into 2x 1.5 into 2x divided by 11.754, sorry, and partial pressure এটা whole square, partial pressure of hydrogen সেটা হচ্ছে 1.5 into 5.25 minus x divided by 11.754 into partial pressure of iodine হচ্ছে 1.5 into 6.504 minus x divided by 11.754. সো আমরা সবগুলো বসালাম। এখন আমাদেরকে কেপি বের করতে বলছে। সো আমাদের সব কিছুই আছে, জাস্ট এক্স এর ভ্যালুটা নাই। এখন এক্স এর ভ্যালু কিভাবে বের করব? দেখো আমাদের কাছে যে ইনফরমেশনগুলো ছিল কোশ্চেনে,
এটা ইউজ করছি বাট আমরা এইটাকে ইউজ করিনি যে ফাইনালি প্রডিউসড হাইড্রোজেন আয়োডাইডের অ্যামাউন্ট হচ্ছে 1130.5 গ্রাম। এখন এখানে দেখো আমাদের হাইড্রোজেন আয়োডাইড প্রডিউস হচ্ছে 2x, রাইট? সো 2x অ্যামাউন্ট যদি প্রডিউস হয়, এটা তো মোল নাম্বার, সো এইটাকে যদি গ্রামে কনভার্ট করি তাহলে এটা আসা উচিত। সো 2x মোল হাইড্রোজেন আয়োডাইড, 1 মোল হাইড্রোজেন আয়োডাইডের ম্যাস হচ্ছে, দেখো হাইড্রোজেনের ম্যাস 1 অ্যান্ড আয়োডিনের ম্যাস হচ্ছে 126.9, সো 2x ইন্টু 1 প্লাস 126.9, এইটা ইকুয়ালস আসবে 1130.5, এটা গিভেন। সো এইখান থেকে আমি যদি x এর ভ্যালুটা বের করি তাহলে x এর ভ্যালু আসবে x এর ভ্যালু আসবে 4.42, সো আমাদের কাছে x এর ভ্যালু চলে আসছে। এখন এখানে বসাবো x এর ভ্যালু 4.42, এন্ড এটা যদি বসাই তাহলে আসবে 1.5, একটু ক্যালকুলেট করি, 1.5 ইন্টু 2 ইন্টু 4.42 divided by 11.754 whole square divided by 1.5 into 5.25 minus 4.42 divided by 11.754 into 1.5 into 6.504 minus 4.42 divided by 11.754, এটা ক্যালকুলেট করলে আসবে 45.178, and এটার কোনো ইউনিট নাই বিকজ ডেল এন এর ভ্যালু 0, সো আমরা এইভাবে কেপি বের করলাম অ্যান্ড এইটাই কেসি বিকজ ডেল এন ইকুয়ালস 0। ওকে, সো এই পর্যন্ত বুঝতে পারছো সবাই আশা করি। কারো কোনো কোশ্চেন থাকলে বলবা। আচ্ছা, আমরা পরের ম্যাথটায় যাই। আচ্ছা, পরের ম্যাথটা এটা হচ্ছে ইন এ লিটার পট 3 মোল নাইট্রোসিল ক্লোরাইড, এটার নাম হচ্ছে নাইট্রোসিল ক্লোরাইড। In a liter pot 3 mole nitrosyl chloride is heated at temperature 25 degrees centigrade to achieve equilibrium. If at equilibrium, to math 11, if at equilibrium the concentration of nitrogen oxide is 0.66 mole per liter, then find the equilibrium constant Kc.
In a liter pot, 3 mole nitrosyl chloride is heated at a temperature 25 degrees centigrade to achieve equilibrium. If at equilibrium the concentration of nitrogen oxide is 0.66 mole per liter, then find the equilibrium constant Kc. So ম্যাথটা দেখো কিভাবে করি। নাইট্রোসিল ক্লোরাইড এটাকে হিট দিয়ে অ্যাকচুয়ালি নাইট্রোজেন অক্সাইড অ্যান্ড ক্লোরিন গ্যাস প্রডিউস হয়। বাট দেখো ক্লোরিন গ্যাস দুইটা, সো আমাদের এটা ব্যালেন্স করার জন্য এখানে একটা 2 এখানে একটা 2 দিতে হবে, কারণ গ্যাস কখনো মনোঅ্যাটমিক হবে না, এটা ডাইঅ্যাটমিক হতে হবে। সো 2NaCl থেকে 2No প্লাস ক্লোরিন গ্যাস প্রডিউস হচ্ছে। অ্যান্ড এখানে ইনিশিয়াল অ্যামাউন্টটা দেখো কোশ্চেনে বলে দিছে ইন এ লিটার পট, দ্যাট মিনস যে পটটাতে নেওয়া হচ্ছে তার ভলিউম হচ্ছে 1 লিটার, অ্যান্ড ইনিশিয়াল অ্যামাউন্ট অফ নাইট্রোসিল ক্লোরাইড হচ্ছে 3 মোল। সো এখানে আমার লিখতে হবে 3 মোল। দেখো আমরা এখানে 2 থাকা সত্ত্বেও এখানে 3 লিখছি, কারণ ইনিশিয়াল অ্যামাউন্টটা গিভেন। অ্যান্ড ইনিশিয়ালি নাইট্রোজেন অক্সাইড ছিল 0 অ্যান্ড ক্লোরিনও ছিল 0, বাট অ্যাট ইকুইলিব্রিয়াম এটার অ্যামাউন্টটা কমবে। অ্যান্ড 3 মাইনাস, আমরা দেখো 3 মাইনাস ডিগ্রি অফ ডিসোসিয়েশন যদি আলফা হয় তাহলে 3 মাইনাস এটা 2 আলফা। 2 আলফা কেন? কারণ এখানে দেখো রিয়াকশনে 2 মোল আছে। সো আমরা জানি যত রিয়াকশনে যত মোল থাকবে সেইটার সাথে আলফা অর এক্স মাল্টিপ্লাই করে দেন মাইনাস করতে হয়। আর ইনিশিয়াল অ্যামাউন্টটা কোশ্চেনে যদি দেওয়া থাকে তাহলে ওইটাই ইউজ করব, আদারওয়াইজ আমরা এইটাকে ইউজ করতাম। সো 3 মাইনাস 2 আলফা, এটা হবে 2 আলফা, কারণ এই যে নাইট্রোজেন অক্সাইডের কোএফিসিয়েন্ট 2 অ্যান্ড ক্লোরিনের কোএফিসিয়েন্ট এখানে 1, সো এটা হবে আলফা। এখন দেখো অ্যাকর্ডিং টু কোশ্চেন এখানে বলছে if at equilibrium the concentration of nitrogen oxide is 0.66 mole per liter, that means ইকুইলিব্রিয়ামে দেখো নাইট্রোজেন অক্সাইড আছে কতটুকু 2 আলফা। ওরা বলছে এটার কনসেন্ট্রেশন, এটা মোল নাম্বার, আমরা এগুলো মোলে লিখছি, এটার কনসেন্ট্রেশন হচ্ছে 0.66। এখন কনসেন্ট্রেশন কিভাবে বের করব? দেখো ইকুইলিব্রিয়ামে কনসেন্ট্রেশন অফ নাইট্রোজেন অক্সাইড এটা হচ্ছে তার মোল নাম্বার ডিভাইডেড বাই ভলিউম অফ দ্য পট। এখানে যে পটটা নেওয়া হয়েছিল সেটার ভলিউম হচ্ছে কত? 1 লিটার। সো 2 আলফা ডিভাইডেড বাই ভি হচ্ছে 1। অ্যাকর্ডিং টু কোশ্চেন 2 আলফা ডিভাইডেড বাই 1 এটা হচ্ছে 0.66 মোল পার লিটার, 0.66। সো আলফার ভ্যালু 0.33। সো আমরা আলফার ভ্যালু বের করলাম। এখন আমাদেরকে এখান থেকে কেসি বের করতে হবে। সো আমরা কেসির ইকুয়েশন যদি লিখি, তাহলে কেসির ইকুয়েশন দেখো এইটার কনসেন্ট্রেশন ইনটু এইটার কনসেন্ট্রেশন আবার স্কোয়ার হবে, কারণ এটার দুইটা আছে। আমরা একটু লিখি NO এর কনসেন্ট্রেশন হোল স্কোয়ার ইনটু কনসেন্ট্রেশন অফ ক্লোরিন ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ NaCl স্কোয়ার। পাওয়ারগুলো হচ্ছে অলওয়েজ কোএফিসিয়েন্টের উপর বেস করে লিখতে হয়। অ্যান্ড NO এইটার কনসেন্ট্রেশন হচ্ছে 2 আলফা ডিভাইডেড বাই ভি হোল স্কোয়ার। ক্লোরিনের কনসেন্ট্রেশন হবে আলফা ডিভাইডেড বাই ভি ডিভাইডেড বাই NaCl, এটা হবে 3 মাইনাস 2 আলফা ডিভাইডেড বাই ভি হোল স্কোয়ার। ওকে, সো এইখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি, এখানে যদি আলফার ভ্যালুটা বসাই অ্যান্ড ভি ইকুয়ালস 1 লিটার বসাই, তাহলে দেখবা কেসি এর ভ্যালু আসছে 0.026 মোল পার লিটার। বুঝতে পারছো? সো আজকে এই পর্যন্তই। আর এই কয়টা ম্যাথ সবাই বাসায় একটু প্র্যাকটিস করবা, কোশ্চেনগুলো যদি তুলে থাকো। আর যদি কারো কোনো জায়গায় প্রবলেম থাকে ভিডিওটা আবার দেখতে পারো। আর এইখানে এই 11টা ম্যাথ, এগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করবে। নেক্সট দিন আমরা এরপর থেকে আবার কন্টিনিউ করবো, আরও কিছু টাইপের ম্যাথ দেখাবো। ওকে, সো আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই, আবার কালকে সকাল 10টায়।